বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর অঙ্ক বইয়ের একদম প্রথম চ্যাপ্টার। তো দেখো, শুরুতেই আমরা বলবো যে বাস্তব সংখ্যা আসলে কোন সংখ্যাগুলো। দেখো, বাস্তব সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যে সংখ্যাগুলো তোমরা ছোট থেকে আজ পর্যন্ত পড়ে এসেছো। তোমরা ছোট থেকে কি কি সংখ্যা পড়ে এসেছো না? কোনো দেখো এরকম ধরনের সংখ্যা পড়েছো 1, 2, 3, এগুলোও হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। একই রকমভাবে যত আমরা দশমিক ভগ্নাংশের যে সমস্ত সংখ্যাগুলো পড়েছি, দশমিক জাতীয় সংখ্যা, সেগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। এমনকি যেগুলো তোমরা দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ জাতীয় যে সংখ্যা, ভগ্নাংশ দিয়ে যে সমস্ত সংখ্যাগুলো হয়, তো ভগ্নাংশর মধ্যে ধরো অনেক ধরনের ভগ্নাংশ পড়ে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো এই ধরনের সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। এই বাস্তব সংখ্যাগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি না? বাস্তব সংখ্যার ইংলিশটা দেখো রিয়েল নাম্বার। তো আমরা বাস্তব সংখ্যাগুলোকে এই যে রিয়েল নাম্বারের আর, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি না? ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে দেখো, আমি কি বললাম যে আমরা আজ পর্যন্ত ছোট থেকে যে সমস্ত সংখ্যাগুলো পড়ে এসেছি, 1, 2, 3 এরকম যেগুলো গোটা গোটা সংখ্যা আছে, বা দশমিক যে জাতীয় যে সংখ্যাগুলো থাকে, বা ভগ্নাংশ জাতীয় যে সংখ্যাগুলো, সেগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। এবার এখন আমরা পড়ব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি কি বললাম? আমরা কি সংখ্যা পড়ব? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংলিশে আমরা কি বলি, তোমরা ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে। যেটাকে ইংলিশে আমরা বলি ন্যাচারাল নাম্বার, NATURALNUMBERS, ন্যাচারাল নাম্বারস বলি। স্বাভাবিক সংখ্যা যাকে ইংলিশে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার। আর এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি না? এই যে ন্যাচারালের ক্যাপিটাল N রয়েছে, এই N দ্বারা আমরা প্রকাশ করে থাকি স্বাভাবিক সংখ্যাগুলোকে। এবার আমি বলবো স্বাভাবিক সংখ্যাগুলো মানে কোন কোন সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে 1, 2, 3, 4, 5 ... এগুলো চলতে থাকবে। আমি আর বাকি টার্মগুলো লিখলাম না। তোমরা যদি কেউ বলো মাঝে 100, 101 বা 200, সেই সংখ্যাগুলো কোন সংখ্যার মধ্যে পড়বে? স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে, দেখো, এক একটা গোটা সংখ্যা, এর মধ্যে কোনো দশমিক জাতীয় সংখ্যা থাকবে না, এর মধ্যে কোনো ভগ্নাংশ জাতীয় সংখ্যা থাকবে না, বা এর মধ্যে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যাও থাকবে না, আবার এর মধ্যে দেখো জিরোও থাকবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা আমাদের কোনগুলো? 1, 2, 3, 4, 5, 100, কেউ যদি বলে 150, 200, 250, এই যে গোটা গোটা সংখ্যাগুলো, সেগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি না? N দ্বারা প্রকাশ করে থাকি। এবার আমি বলবো অখণ্ড সংখ্যা। তাহলে এখন আমি বলছি কি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা যাকে ইংলিশে আমরা কি বলি? হোল নাম্বার, WHOLE, হোল নাম্বারস, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি না? যাকে আমরা W দ্বারা প্রকাশ করে থাকি। অখণ্ড সংখ্যা ইংলিশে আমরা বলবো হোল নাম্বার, যাকে আমরা W দ্বারা প্রকাশ করে থাকি। এবার অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে কোন কোন সংখ্যাগুলো, সেগুলো এবার আমি বলবো। দেখো, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো 1, 2, 3, 4, 5 এই ধরনের সংখ্যাগুলো ছিল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের মধ্যে। অখণ্ড সংখ্যার মধ্যে এই সমস্ত সংখ্যাগুলো থাকবে, সে সঙ্গে যেটা নতুন করে এর মধ্যে থাকবে সেটা হচ্ছে 0। তাহলে আমি কি বললাম? অখণ্ড সংখ্যা কোনগুলো না? 0, 1, 2, 3, 4, 5... অর্থাৎ অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে, দেখো, যে 1, 2, 3, 4, 5 সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো, অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যার মধ্যেও স্বাভাবিক সংখ্যাগুলো কি হচ্ছে? সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা আছে, কিন্তু সেই সঙ্গে অখণ্ড সংখ্যার মধ্যে এক্সট্রা আমাদের কি থাকবে? 0 থাকবে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলো আমি বললাম, এগুলো সবই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে দেখো, অখণ্ড সংখ্যার মধ্যে 0, 1, 2, 3, 4, 5 এগুলো রয়েছে, আবার 1, 2, 3, 4, 5 এগুলোকে কি সংখ্যা বলো তো? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যাটা আমাদের কি কি নিয়ে তৈরি হচ্ছে না? অখণ্ড সংখ্যার মধ্যে থাকছে, দেখো, অখণ্ড সংখ্যা এটা তৈরি হচ্ছে 0, আর সেই সঙ্গে আর আর এর সঙ্গে কে থাকবে? এর সঙ্গে থাকবে আমাদের স্বাভাবিক সংখ্যা।
তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে কি কি সংখ্যা পড়ছে না, জিরো থাকবে আর সেই সঙ্গে স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলো মিলিয়ে তৈরি হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার আমরা এই যে স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম, এই স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমরা যদি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নিই দিয়ে তাদের যোগ করি, তাহলে দেখো দুটো স্বাভাবিক সংখ্যা আমি যে কোনো নিলাম, তাহলে একটা নিচ্ছি 10, একটা নিচ্ছি 15, এই দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এই দুটো কী ধরনের সংখ্যা না, এই দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আমি যদি এই দুটো সংখ্যাকে যোগ করি, তাহলে প্রথম কি করছি, আমি যোগ করছি। তাহলে 10 আর 15 যদি যোগ করি, তার মানে 10 + 15 এটা দেখো হচ্ছে 25। তাহলে 25টা দেখো একটা কি গোটা সংখ্যা, এই যে 25 এটা একটা গোটা সংখ্যা, তার মানে এটা কি ধরনের সংখ্যা, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে কমা দিয়ে কী লিখছি, স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো যখন আমরা দুটো স্বাভাবিক সংখ্যার যোগ করছি, তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা সবসময় কি হবে, একটা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে তোমরা এটা নোট করবে যে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা একটা স্বাভাবিক সংখ্যা হবে। একই রকমভাবে আমি যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করি, কি করছি আমরা, গুণ করছি দুটো স্বাভাবিক সংখ্যাকে। আমি ধরো একটা স্বাভাবিক সংখ্যা নিলাম 5 আর একটা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি দেখো 2, তাহলে এই দুটোর আমরা গুণ করছি, তাহলে 5 × 2, তার মানে এটা হচ্ছে আমাদের 10। দেখো 10টাও সর্বদা কী সংখ্যা, 10টা অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সেটাও কি হচ্ছে, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সেটাও আমাদের কি ধরনের সংখ্যা দিচ্ছে, একটা স্বাভাবিক সংখ্যা দিচ্ছে বা একটা ন্যাচারাল নাম্বার দিচ্ছে। এবার আসে আমি বিয়োগের ক্ষেত্রে। দেখো যদি আমরা দুটো সংখ্যাকে বিয়োগ করি, দুটো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি দেখো নিলাম 3 আর একটা যদি নিই 2, তাহলে 3 - 2 এটা হচ্ছে 1। তাহলে 1টা এটা কি ধরনের সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি যদি এরকম নিচ্ছি আমি যে 5 এটাও একটা স্বাভাবিক সংখ্যা, 10 এটাও একটা স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে যদি বিয়োগ করি, তার মানে দেখো এখানে চলে আসছে আমাদের -5। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কখনোই কি কোনো ঋণাত্মক সংখ্যা নেওয়া যাবে না। তাহলে -5 এটা কি, এটা স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল যে সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে এখানে যেমন যখন আমাদের 1 হয়েছে তখন দেখো 1টা স্বাভাবিক সংখ্যা হয়েছে, কিন্তু যখন আমি এই 5 - 10 করলাম সেখানে দেখো -5 চলে এসেছে। তাহলে -5টা কি স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে দুটো রাশি, দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল যে সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে তা কিন্তু নয়। একই রকমভাবে যদি আমরা ভাগ করি দুটো স্বাভাবিক সংখ্যাকে, দেখো আমি যদি 6/3 করি, 6টা স্বাভাবিক সংখ্যা, 3টাও স্বাভাবিক সংখ্যা, তাহলে যখন আমরা ভাগ করছি এই ভাগফলটা আমাদের কত আসছে, 2 আসছে। 2টা কী ধরনের সংখ্যা, 2টা দেখো একটা গোটা সংখ্যা, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি যদি 3/2 করতাম, তাহলে দেখো সেটা আমাদের হাফ চলে আসতো। এবার হাফটা কী ধরনের সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা চলে এসেছে, কিন্তু ভগ্নাংশ সংখ্যা হলে তো সেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। তো আমরা এটা কি বলতে পারবো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমরা কি বলতে পারি যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল আর ভাগফল তারা কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। কিন্তু আমরা যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি এবং গুণ করি, তারা কিন্তু কী হবে, তারা সর্বদা একটা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে একই রকমভাবে যদি আমরা যে কোনো দুটো সংখ্যা অখণ্ড সংখ্যা নিই, তাহলে অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও যদি আমরা যোগ করি, তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে 0 পড়ে আবার 2 পড়ে, তাহলে 0 + 2 = হচ্ছে 0। তাহলে 0টাও কি সংখ্যা, এটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। তাহলে দুটো অখণ্ড সংখ্যার যোগফল সেটাও হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। একই রকমভাবে যদি আমরা গুণ করি, তাহলে 0 × 3 করলাম, দেখো তাহলে 0টাও অখণ্ড সংখ্যা, 3টাও অখণ্ড সংখ্যা, তাহলে 0 × 3 মানে 0, সেটাও দেখো এটাও কি সংখ্যা হচ্ছে, এটাও একটা অখণ্ড সংখ্যা হচ্ছে। তাহলে দুটো অখণ্ড সংখ্যার যোগফল এবং দুটো অখণ্ড সংখ্যার গুণফল সেই দুটো সবসময় কী হবে, সর্বদা একটা অখণ্ড সংখ্যা হবে। একই রকমভাবে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমরা যদি 0 নিই আর 3 নিই, তাহলে 0 - 3 মানে হচ্ছে -3, -3টা কি, -3 কিন্তু অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়। তাহলে বিয়োগফলটা কিন্তু অখণ্ড সংখ্যা হচ্ছে না। আবার যদি আমরা এরকম নিই 3 আর 2 নিতাম, তাহলে 3 - 2 = 1 হতো, তাহলে 1টাও তো একটা অখণ্ড সংখ্যা। তাহলে দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। একই রকমভাবে যদি আমরা ভাগ করি, ধরো ভাগের ক্ষেত্রে যদি আমরা নিই, ধরো 5/2 করলাম, তার মানে এটা 5/2 চলে আসছে, এটা কি, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা নয়।
তাহলে আমরা কি বলতে পারি না, দুটো অখণ্ড সংখ্যার ভাগফল তারা কিন্তু সর্বদা অখণ্ড সংখ্যা হবে না, কিন্তু দুটো অখণ্ড সংখ্যার যোগফল এবং গুণফল তারা সর্বদাই কী হবে, অখণ্ড সংখ্যা। তাহলে যে জিনিসটা আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও পড়েছিলাম যে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল এবং গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা, একই রকমভাবে দুটো অখণ্ড সংখ্যার যোগফল এবং গুণফল তারাও কী হবে, সর্বদা একটা অখণ্ড সংখ্যা হবে। আর দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল এবং ভাগফল তারা কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, একই রকমভাবে দুটো অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বিয়োগফল এবং ভাগফল তারাও কিন্তু সর্বদা অখণ্ড সংখ্যা নাও হতে পারে। এবার আমরা পড়ব পূর্ণ সংখ্যা। কি সংখ্যা পড়ব আমরা, না পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যাকে আমরা ইংলিশে কি বলি, ইন্টিজার বলি, ইন্টিজার। এবং এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করে থাকি। এবার আমি বলবো পূর্ণ সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো পড়ে। না, পূর্ণ সংখ্যার মধ্যে তোমার পজিটিভ, নেগেটিভ এবং জিরো এই সমস্ত সংখ্যাগুলো পড়বে, কিন্তু কোনো ভগ্নাংশ এবং দশমিক জাতীয় সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে না। তাহলে আমি কি বললাম, পূর্ণ সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা পড়বে, না জিরো পড়বে, আর কি ধনাত্মক সংখ্যা পড়বে, মানে ধনাত্মক সংখ্যা কোনগুলো, না 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো থাকবে। কিন্তু দেখো আমি 1, 2 নিয়েছি, কিন্তু 1 আর 2 এর মধ্যবর্তী কিন্তু কোনো সংখ্যাগুলোকে নিইনি, অর্থাৎ কোনো দশমিক সংখ্যা, কোনো ভগ্নাংশ জাতীয় সংখ্যা নিইনি। আর কি পড়বে পূর্ণ সংখ্যার মধ্যে, না ঋণাত্মক সংখ্যা পড়বে, অর্থাৎ -1, -2, -3 ডট ডট। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বলবো। তো পূর্ণ সংখ্যার মধ্যে এই যে আমরা ধনাত্মক দিক বরাবর যে সংখ্যাগুলো নিয়েছি, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা ইংলিশে আমরা কি বলি, এগুলোকে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। আর এই যে ঋণাত্মক সংখ্যাগুলো, যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিয়েছি, এই যে -1, -2, -3 এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, এইগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যাকে আমরা ইংলিশে কি বলবো, নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি পড়ছে, না পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো ডট ডট চলতে থাকবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো পড়বে -1, -2, -3, -4, -5 এগুলো। আর সেই সঙ্গে কে থাকবে, সেই সঙ্গে থাকবে জিরো। তাহলে দেখো এখানে জিরোটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু জিরো সংখ্যাটা ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, কিন্তু জিরোটাকে আমরা কি বলবো, জিরোটা হচ্ছে শুধুই মাত্র একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি কি পাচ্ছি, না জিরো থাকবে, সেই সঙ্গে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, কিন্তু এর মধ্যে দেখো কোনো দশমিক জাতীয় সংখ্যা, কোনো ভগ্নাংশ জাতীয় কোনো সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে না। এবার যদি আমরা দুটো পূর্ণ সংখ্যার কি করব, না যোগ করে দেখব সেগুলো কি হয়, বিয়োগ করে দেখব, গুণ করে দেখব এবং ভাগ করে দেখব। তাহলে দেখো আমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, মনে করো আমি -2 নিলাম আর 6 নিলাম, তাহলে আমি কি করছি, যোগ করছি। তাহলে -2 আর 6 নিয়েছি, এই দুটোকে যোগ করছি, তাহলে -2 + 6 মানে এটা হচ্ছে আমাদের +4। তাহলে +4 এটা কি সংখ্যা, এটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে দুটো পূর্ণ সংখ্যাকে যখন আমরা যোগ করছি তখন সেখানে আমরা কি পাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। একই রকমভাবে যদি আমি বিয়োগ করছি, আমি এই দুটো সংখ্যা নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে -2 -6 এটা আমরা কত পাচ্ছি, -8। -8টাও কি সংখ্যা, না -8টাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা গুণ করি এই দুটো সংখ্যাকে নিয়ে, তাহলে -2 × 6 মানে এটা হচ্ছে -12। তাহলে এটাও আমরা কি সংখ্যা পাচ্ছি, এটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যার যোগফল সেটাও একটা পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল সেটাও একটা পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যার গুণফল সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবার আমি বলবো যে যদি আমরা দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করি, তাহলে এখানে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো, দেখো -2 / 6 সমান আমরা পাচ্ছি -1/3। এই যে -1/3 সংখ্যাটা পেলাম আমরা, এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো, দেখো এই -1/3 বা কোনো ক্ষেত্রে যদি শুধুমাত্র 2 আর 6 নিতাম, তাহলে 2 আর 6 এই দুটোকে যদি ভাগ করতাম তাহলে আমরা কি পেতাম, 2/6 মানে হচ্ছে 1/3।
তো এখানে দেখো, এখানে -1/3 নিয়েছি, আর এখানে আমরা 1/3 নিয়েছি, +1/3 নিয়েছি। এখানে 1 আর 3 এই দুটো কী ধরনের সংখ্যা বলো তো? এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 1 আর 3 এই দুটো কী ধরনের সংখ্যা? না, এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই যে দুটো সংখ্যা আমরা পেলাম 1 আর 3, এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আর নিচের টার্মটা আমাদের কত আছে দেখো, হরের টার্মে আছে 3, তার মানে 3 এসেছে, তার মানে 3টা আমাদের কি হচ্ছে, নট ইকাল টু 0। আমাদের এটা তো 0 তো আসেনি, 3টা হচ্ছে নট ইকাল টু 0। হচ্ছে কোনো সংখ্যাগুলোকে যদি আমরা এরকম যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় এবং নিচের সংখ্যাটা যদি আমাদের নট ইকাল টু 0 হয়, তাহলে সেই সংখ্যাটা, এই যে নতুন সংখ্যাগুলো আমরা পেয়েছি, এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলি? না, এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি, মূলদ সংখ্যা বলি। মূলদ সংখ্যা যাকে ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলি রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যা আমরা কোন সংখ্যাগুলোকে বলবো? না, মূলদ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো, যে সকল সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p আর q-কে কী হতে হবে? পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। আর নিচের এই q টার্মটাকে কি হতে হবে? নট ইকাল টু 0 হতে হবে। তখন আমরা সেই সংখ্যাগুলোকে কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে আমি কি বললাম? যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p আর q-কে কী হতে হবে? পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, এবং q টার্মটা যদি নট ইকাল টু 0 হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর মূলদ সংখ্যাগুলোকে আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করে থাকি? মূলদ সংখ্যাগুলোকে আমরা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কয়েকটা আমি মূলদ সংখ্যার উদাহরণ বলি। যেমন ধরো এখানে যেমন যেটা আমি লিখলাম 1 এ 3, একই রকমভাবে যদি আমরা -1/3 নিই, সেটাও একটা মূলদ সংখ্যা। বা যদি আমরা শুধুমাত্র 2 নিতাম, দেখো 2টাও একটা মূলদ সংখ্যা, 2টাকেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। কারণ 2কে আমরা কি লিখতে পারি? 2/1 লিখতে পারি। তাহলে এখানে 2 আর 1 এই দুটো তো পরস্পর মৌলিক সংখ্যা, আর নিচে তো এটা 1 এসেছে, তার মানে 1 টার্মটা কি নট ইকাল টু 0, অর্থাৎ 0-র সঙ্গে সমান নয়। তাহলে আমরা কি বলতে পারি? 2/1, এটাকে আমরা 2 সমান লিখতে পারি 2/1, তার মানে 2টাও একটা কী ধরনের সংখ্যা হচ্ছে? 2টাও একটা মূলদ সংখ্যা হচ্ছে। একই রকমভাবে যদি আমরা -5 নিই, তাহলে -5কে দেখো লিখতে পারি -5/1। তাহলে এখানে দেখো 5 আর 1, মানে 5 আর 1 এই দুটো কী হচ্ছে? এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই দুটোকে আমরা দেখো p/q আকারে প্রকাশ করতে পেরেছি, যেখানে p আর q হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আর q মানে এখানে হচ্ছে 1টা কি? 1টা হচ্ছে আমাদের নট ইকাল টু 0। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? তার মানে -5 এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা মূলদ সংখ্যা। এবার যদি আমরা 0-র কথা ভাবি, 0টা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0টাও মূলদ সংখ্যা। কেননা 0টাকে দেখো আমরা 0/2, 0/3, 0/1 এই আকারে তো প্রকাশ করতেই পারি। তার মানে 0টাকেও আমরা কি বলতে পারবো? 0টাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। দেখো এবার আমরা একটা মূলদ সংখ্যার এক্সাম্পল নিই। ধরো একটা মূলদ সংখ্যা আমি এখানে নিচ্ছি 5/6। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ এখানে 5 আর 6টা হচ্ছে পরস্পর মৌলিক, আর 6টা হচ্ছে নট ইকাল টু 0। তার মানে আমরা 5/6কে কী বলতে পারবো? 5/6 হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবার আমি কি করছি? 5/6-এর এই টার্মটাকে আমরা উপর নিচকে যদি 2 দিয়ে গুণ করি, তার মানে কত আমরা পাচ্ছি? 10/12। তারপরে যদি 3 দিয়ে গুণ করি উপর নিচ, তার মানে এটা হবে 15/18। তারপর এটাকে 4 দিয়ে যদি গুণ করি উপর নিচ, তার মানে 20/24। তাহলে দেখো আমি এই 5/6কে গুণ মানে যখন আমরা উপর নিচকে 2 দিয়ে গুণ করেছি তখন এটা পেয়েছি, 3 দিয়ে গুণ করার জন্য এটা পেয়েছি, আর 4 দিয়ে উপর নিচ গুণ করার জন্য এই সংখ্যাটা পেয়েছি। তো এখানে এই যে 10/12, এই 10/12কে যদি তোমরা কাটাকাটি করো 2 দিয়ে, তার মানে এই 5/6 সংখ্যাটা আসবে। আবার 15/18 এই সংখ্যাটাকে যদি তোমরা 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে এই সংখ্যাটা আসবে। আর এটাকে যদি তোমার 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে এই সংখ্যাটা আসবে। অর্থাৎ এই সংখ্যাগুলোর প্রত্যেকটাকেই যদি আমরা মানে কাটাকাটি করি, তাহলে আমাদের কোন সংখ্যাটা আসছে? 5/6 সংখ্যাটা আসছে। তাহলে আমরা এই যে ভগ্নাংশগুলো লিখেছি, এই ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো? 5/6 এর সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা।
তাহলে সমতুল্য মূলদ সংখ্যা কেন না, এই প্রত্যেকটা সংখ্যাগুলোকে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি, এই 5/6 সংখ্যাটা পাচ্ছি। সেই জন্য আমরা কি বলতে পারি, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলবো, 5/6 সমতুল্য মূলদ সংখ্যা। এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে, বলছে সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? কি প্রশ্ন বলছে, সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটা আমাদেরকে যুক্তি দিয়ে উত্তরগুলো বলতে হবে। সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? তাহলে মূলদ সংখ্যাগুলো আমাদের কী রকম আকারে থাকে না, মূলদ সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p আর q-কে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, আর q-টাকে কি হতে হবে, ≠0 হতে হবে। আর পূর্ণ সংখ্যা কোনগুলো না, পূর্ণ সংখ্যার মধ্যে দেখো কোনো কিন্তু তোমার ভগ্নাংশ জাতীয় সংখ্যা থাকা চলবে না। তাহলে দেখো আমরা যদি মূলদ সংখ্যা নিই, ধরো এরকম একটা মূলদ সংখ্যা নিলাম 2/5, তাহলে 2/5 এখানে দেখো 2 আর 5 পরস্পর মৌলিক সংখ্যার 5টা হচ্ছে ≠0, তার মানে 2/5টা কী ধরনের সংখ্যা, 2/5টা এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু 2/5 এটা তো ভগ্নাংশ জাতীয় সংখ্যা, তার মানে এটা কি পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা কি হচ্ছে, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখো 2/5টা মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা কি বলতে পারি, সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা কি বলতে পারি, সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। কিন্তু এর উল্টোটা সত্যি, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা হতে পারে। যেমন পূর্ণ সংখ্যার যদি আমরা উদাহরণ নিই, ধরো পূর্ণ সংখ্যার উদাহরণ আমি নিচ্ছি 5, তাহলে 5টাকে দেখো আমি 5/1 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে 5টা পূর্ণ সংখ্যাও হচ্ছে, যখন আমরা 5/1 আকারে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা, তখন সেটা কোন সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের মূলদ সংখ্যা দাঁড়াচ্ছে। তার মানে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা হলেই কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হবে না। দেখো এবার আমরা আমাদের বইয়ের যে কোষে দেখি 1.1 রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বরের কোশ্চেন কি বলেছে, প্রথমে বলেছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে না, মূলদ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, এবং p আর q-কে কী হতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, এবং q-টা হচ্ছে ≠0। আমরা সেই ধরনের সংখ্যাগুলোকে কি বলবো, মূলদ সংখ্যা বলবো। তারপর কি বলেছে দেখো, 4টি মূলদ সংখ্যা লিখি। তো 4টি মূলদ সংখ্যা তোমরা যে কোনো 4টে লিখতে পারো, 5, 4 এগুলোও একটা মূলদ সংখ্যা, বা তোমরা লিখতে পারো 3/2, 10/9, 7/8, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। তো তোমরা এগুলো তোমাদের মতন করে লিখে নেবে। তারপরে দেখো কি বলেছে, 0কে একটা মূলদ সংখ্যা। 0কে আমি কি প্রথমে কি বললাম, দেখো মূলদ সংখ্যা আলোচনা করার সময় আমি তোমাদের বলেছি যে 0টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, কারণ 0কে আমরা কি লিখতে পারি, 0/1 বা 0/2 এই আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে দেখো কি বলেছে যে 0কে p/q আকারে প্রকাশ করি। তাহলে 0কে p/q আকারে প্রকাশ করতে হবে, মানে এখানে আমরা কি লিখতে পারি, যে 0 সমান আমরা কি লিখতে পারি, 0/2, বা কেউ তোমরা যদি লেখো 0/1 তাহলেও হবে। তাহলে 0কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে 0টা কি সংখ্যা, 0টা অবশ্যই হচ্ছে একটা মূলদ সংখ্যা। তারপরে দেখো 3 প্রশ্নগুলো কি বলেছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। যখনই তোমাদের সংখ্যা রেখায় কোনো সংখ্যা স্থাপন করতে বলবে, তখনই তোমরা সর্বদা কি করবে, স্কেল দিয়ে একটা সোজা মানে লম্বা লাইন টেনে নেবে। দেখো সংখ্যা রেখাতে এই যে 7 - 4 এই ধরনের সংখ্যাগুলো তো তোমরা সহজেই বসাতে পারবে, কারণ দেখো মনে করো যদি এখানটাতে হয় আমাদের 0, তার মানে এখানে ধরো 1, 2, 3, 4 এরকম একটা জায়গাতে ধরো 4 আসবে, তার মানে এখানটা হচ্ছে আমাদের 4 বসালাম। সরি, তোমাদের বইতে -4 দিয়েছে, তার মানে এদিক বরাবর আসবে। তো তার মানে এই লাইনটাকে আর একটু বাড়িয়ে দেবে স্কেলের সাহায্যে। তাহলে এখানটাতে নিলাম -1, এখানে -2, এখানে -3, এটা হচ্ছে -4। তোমরা এই ডিস্ট্যান্সটা একটু মেনটেন করে, মানে একদম অসমান করে করো না, কিছুটা ডিস্ট্যান্স মেনটেন করে করে এই সংখ্যাগুলো লিখবে। তাহলে -4 দেখাতে বলেছিল, তার মানে -4 হচ্ছে এই জায়গাটাতে। আর একটা দেখাতে বলেছিল 7, তার মানে এখানে যদি 4 হয় তাহলে মোটামুটি এরকম জায়গায় 5, এখানে 6, এখানে 7 থাকবে। তাহলে এটা আমাদের সংখ্যা রেখায় দেখানো হয়ে গেল।
এবারে দেখো যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলো দেখো ভগ্নাংশ আকারে দিয়েছে। এই যে এই 3-এর অঙ্কটা যেমন এখানে দেখো 3/5, এখানে 9/2, 2/9, এই যে ভগ্নাংশ জাতীয় সংখ্যাগুলো তোমরা কিভাবে দেখাবে সংখ্যা রেখাতে সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আমি তোমাদের 3-এর অঙ্কটা করাচ্ছি। তো 3-এর অঙ্কতে সংখ্যা কত রয়েছে দেখো, তোমাদের বইয়ে 3/5 রয়েছে। তো 3/5 আমাদেরকে এটা একটা মূলত সংখ্যা, এই মূলত সংখ্যাটা আমাদেরকে সংখ্যা রেখায় কোথায় অবস্থান করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো তোমরা কি করবে, সর্বপ্রথম 3/5 এই সংখ্যাটাকে ভেঙে নেবে। তাহলে দেখো আমি এখানে সাইডে ভেঙে দেখাচ্ছি। যদি 3/5 করি তার মানে এখানে 3 আসবে, তার মানে দশমিক দিয়ে 0, তার এটা হচ্ছে 5 6 30। তার মানে আমরা কত পাচ্ছি সংখ্যাটা বলো তো? সংখ্যাটা আমরা পাচ্ছি 0.6। তার মানে 0.6 এই সংখ্যাটা কার কার মধ্যে অবস্থান করবে? নিশ্চয়ই 0 আর 1-এর মধ্যে অবস্থান করবে। তাহলে 0.6 সংখ্যাটা কার মধ্যে থাকবে? 0 আর 1-এর মাঝখানে একটা সংখ্যা হবে। তো আমাদেরকে সংখ্যা রেখাতে কি দেখাতে হবে? 3/5 সংখ্যাটা আমাদেরকে দেখাতে হবে। তো শুরুতে আমরা কি করব দেখো, আমরা যদি মোটামুটি এরকম একটা জায়গাতে 0 নিলাম, এরকম একটা জায়গাতে ধরো এরকম একটা জায়গাতে আমি 1 নিচ্ছি, আর এতটা ডিস্টেন্স মেনটেন করে এখানে 2 নিলাম। আর তাহলে এদিকে আমাদের কত আসবে? এখানে আসবে আমাদের -1। তো আমাদেরকে কি দেখাতে হবে? 3/5 সংখ্যাটা দেখাতে হবে এই সংখ্যা রেখার কোথায় অবস্থান করছে। তো তোমরা যেটা শুরুতে করবে, এই হরে যে টার্মটা আছে, হরে কত টার্ম রয়েছে? 5 রয়েছে। তো হরে যে সংখ্যাটা থাকবে আমরা এই 0 আর 1 অর্থাৎ যে যে সংখ্যার মধ্যে পড়বে আমরা এই জায়গাটুকুতে ততগুলো ভাগে ভাগ করব। মানে এখানে হরে কত রয়েছে? 5 রয়েছে, তার মানে 0 আর 1 এখানে আমি টোটাল 5টা ভাগে ভাগ করব। তাহলে দেখো এখানে একটা ঘর নিচ্ছি 1, এটা 2, 3, এখানটা ধরো 4, আর এখানটাতে আমি নিলাম 5। তাহলে এটা 1টা 2টো 3টে 4টে 5টা। যেহেতু এখানে হরে 5 আছে তার আমি এখানে দেখো 5টা দাগ দিলাম, 5টা দাগ দিয়েছি। এবার এখানে নিচে কত আছে? 5 আছে, তার মানে 1টাকে দেখো আমরা যদি এই /5 করে লিখতে পারি, তাহলে 1 সমান আমরা কি লিখতে পারি? 5/5 লিখতে পারি 1টাকে। একই রকমভাবে এই যে 0 রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি? 0/5 আকারে লিখতে পারি। তাহলে 0টাকে আমরা কি করলাম? 0/5 আকারে করলাম, অর্থাৎ হরে যে টার্মটা থাকবে আমরা সেইটা বাই আকার করে লেখার চেষ্টা করব। 1টাকে আমরা কি নিচে 5 থাকার জন্য আমরা 5/5 আকার করে লিখলাম। তাহলে এই ঘরটা হচ্ছে 0, 0 মানে হচ্ছে 0/5। তার মানে তার পরবর্তী ঘরটা কত হবে? এটা নিশ্চয়ই হবে 1/5। তারপরে ঘরটা কত হবে? 2/5। তারপরে ঘরটা কত হবে? 3/5। তারপরের ঘরটা দেখো এখানে হবে 4/5। তার মানে আর এখানে আমাদের 5টা ঘর বলেছিলাম, তো তার মানে এখানে 1টা 2টো 3টে 4টে, আর এখানে আমাদের 5টা চলে এসেছে। তার মানে এখানে আমাদের আর একটাই ঘর থাকতে হবে। এই ঘরটাতে আমরা নিচ্ছি, মনে করো এরকম জায়গাটাতে আমরা নিয়ে নিলাম 4/5। কারণ এখানে দেখো 5টা ভাগ বলেছিলাম, তো 5টা ভাগ মানে এরকম বরাবর 5টা ভাগ, মানে এই 1টা 2টো, এটা 3টে, এটা 4টে, আর এই 5টা ভাগ। তাহলে এখানে দেখো আমাদেরকে 3/5টা দেখাতে বলেছিল সংখ্যা রেখাতে, তার মানে এই ঘরটা এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় 3/5। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। 4-এর অঙ্ক কত দেওয়া আছে? 9/2। তাহলে এই 9/2কে আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? 9/2কে ভেঙে দেখে নেব কত আসছে। তাহলে 9/2কে যদি আমরা ভাঙি তাহলে 2 4 8, আর কয় না এখানে, তার মানে এটা হচ্ছে 4 পূর্ণ 1/2। তাহলে যেহেতু এটা 4 পূর্ণ 1/2 আসছে, তার মানে আমরা কি বুঝতে পারছি? 9/2 এই সংখ্যাটা কার কার মধ্যে অবস্থান করবে? 4 পূর্ণ 1/2 মানে কি? 4-এর থেকে বড়। তাহলে 4-এর থেকে বড়, আর কার থেকে ছোট? 5-এর থেকে ছোট। তার মানে 4 আর 5 এই দুটোর মাঝখানে 9/2টা থাকবে। তাহলে দেখো মোটামুটি এরকম একটা জায়গাতে আমি 0 নিলাম, এখানে 1, এখানটাতে 2, এখানে 3, এখানে নিচ্ছি 4, আর এখানে নিচ্ছি আমরা 5। তাহলে 4 আর 5-এর মাঝখানে কে থাকবে? 9/2। তাহলে এখানে নিচে 2 আছে, তার মানে আমরা 4 আর 5কে দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ মানে কি? এখানে আমরা একটা দাগ দেব, একটা দাগ দিলে দেখো এই একটা ভাগ আর এই একটা ভাগ, তাহলে দুটো ভাগে ভাগ হয়েছে আমাদের। তো আমরা কি দেখাবো? 9/2টা এই 4 আর 5-এর মাঝখানে কোথায় পড়ছে সেটাকে লিখব। তো এই 4টাকে যদি আমরা বাই এরকম 2 করে লিখতে চাই, তাহলে 4 সমান আমরা কি লিখতে পারি বলো তো? 4 সমান আমরা লিখতে পারি 8/2। আর 5কে যদি আমরা এরকম বাই 2 আকারে লিখতে পারি চাই, তাহলে এটা 5 সমান আমরা কি লিখতে পারি?
10/2, কারণ 8/2 মানে হচ্ছে 4, 10/2 মানে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের 4কে আমরা লিখছি 8/2 আকারে, 5টাকে লিখছি আমরা 10/2 আকারে। তার মানে এদের দুটোর যেটা মধ্যবর্তী এই যে ঘরটা নিয়েছিলাম, এই ঘরটা অবশ্যই আমাদের কী হবে, এটা যদি 8/2 হয়, মানে এটা যদি 8/2 হয়, তার মানে পরের ঘরটা অবশ্যই কত হবে, পরের ঘরটা হবে 9/2। তার মানে এইখানটাতে অবস্থান করছে আমাদের 9/2। এবার দেখো আমি তোমাদের বইয়ে 7এর অঙ্কটা করাচ্ছি। 7এর অঙ্ক কত দেওয়া আছে, -13/4। তো এখানে দেখো এটা আমাদের নেগেটিভ সংখ্যা, তো তাহলে সর্বপ্রথম আমরা 13/4টাকে ভেঙে নেব। তাহলে 13/4কে যদি ভাঙি, তার মানে 13, 4 4 3 12, এটা 1, তার মানে এটা হচ্ছে 3 পূর্ণ 1/4। তাহলে 3 পূর্ণ 1/4 মানে কি, এটা হচ্ছে 3-এর থেকে বড়। তাহলে 3-এর থেকে বড় মানে কার থেকে ছোট, 4-এর থেকে ছোট। কিন্তু এখানে আমাদের সংখ্যাটা কিসে রয়েছে, নেগেটিভ রয়েছে। তার মানে আমাদের এখানটাতে যদি আমরা 0 নিই, তার মানে 0-র নেগেটিভ দিক মানে কি, আমাদের এই দিক বরাবরটা হয় নেগেটিভ, আর এই দিক বরাবর হয় আমাদের পজিটিভ। তাহলে এখানে 0 নিলাম। তাহলে মোটামুটি এখানে আছে ধরো আমাদের -1, এখানে আছে -2, এখানে নিচ্ছি -3, আর এখানে আমরা নিচ্ছি -4 হয়েছে। তার মানে -13/4টাকে কোথায় নিয়ে আসতে হবে আমাদেরকে, এই যে -3 আর -4-এর কোনো একটা জায়গার, মানে এর মধ্যে কোথাও একটা পড়বে। তো হরে কি টার্ম রয়েছে, দেখো হরে রয়েছে 4। তার মানে এই জায়গাটাকে আমাকে 4টে অংশতে নিয়ে আসতে হবে। তার 4টে অংশ আনতে গেলে আমাকে কটা ভাগে ভাগ করতে হবে, 3টে ভাগ নিলে তবে আমরা 4টে অংশ পাবো। দেখো এটা একটা ভাগ, তারপরে দেখো এটা একটা ভাগ, আর এখানটাতে যদি আমরা নিই, তাহলে 1 2 3 4টে ভাগ চলে এসেছে। কিন্তু আমাকে দাগ দিতে হবে কটা, দাগ দিতে হচ্ছে আমাদের 3টে। আর তাহলে ভাগ হচ্ছে তবেই দেখো আমাদের ভাগ হবে 4টে। এই একটা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, আর এখানে কত রয়েছে দেখো, 4 রয়েছে। এবার আমরা কি করব, আমাদের এইখানে যে সংখ্যাগুলো রয়েছে যার যার মাঝখানে পড়ছে, এই যে -3 আর -4-এর মাঝখানে যে থাকবে সংখ্যাটা, তো আমরা সেগুলোকে কি করব, এই /4 আকারে আনার চেষ্টা করব। তাহলে -3কে যদি আমরা /4 আকারে লিখতে চাই, তাহলে -3কে আমরা কি লিখতে পারবো, -3 জায়গাতে দেখো আমরা -12/4 এটা লিখতে পারি। কারণ -12/4 মানেই কত, -3, কারণ কাটাকাটি করো, 4 3 12 মানে -3। আর এই -4টাকে আমরা কি লিখতে পারি, -16/4, কারণ 4 4 16, আর এটা দেখো -4। তাহলে এটা হচ্ছে আমাদের -12 মানে -3 মানে হচ্ছে -12/4। তার মানে এই পরের ঘরটা কত হবে, এটা হচ্ছে -12/4, তার মানে এই ঘরটা কত হবে আমাদের -13/4, তারপরটা কত হবে -14/4, আর এইখানটা হবে আমাদের -15/4। কিন্তু আমাদের দেখাতে হবে কোনটা, -13/4। মানে -13/4 মানে এই ঘরটা, এইখানটাতে পড়বে আমাদের -13/4। এবারে দেখো আমরা 4-এর অঙ্কগুলো করব। কি দেওয়া আছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তার মানে আমাদের দুটো মূলদ সংখ্যা দেওয়া রয়েছে, এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে আমাদেরকে একটা মূলদ সংখ্যা বের করতে হবে এবং সেগুলোকে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে হবে। তো প্রথমটা কত দেওয়া আছে দেখো, 4 ও 5। তার মানে 4 ও 5-এর মাঝখানে আমাদেরকে একটা মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব না, আমরা 4 ও 5 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করব এবং সেটাকে সংখ্যা রেখার মধ্যে স্থাপন করব। তো 4 ও 5, তো যখনই আমাদের এরকম দুটো সংখ্যা দেওয়া থাকবে, ধরো যে কোনো দুটো সংখ্যা a আর b যদি দেওয়া থাকে, এই a আর b এর মাঝখানে যদি কোনো মূলদ সংখ্যা বের করতে দেয়, তাহলে তার ফর্মুলা কি না, আমাদের ফর্মুলা হচ্ছে যদি দুটো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা কি বললাম, যে যদি আমাদের দুটো সংখ্যা দেওয়া থাকে এবং তার মধ্যবর্তী যদি মূলদ সংখ্যা বের করতে দেয়, তাহলে আমরা কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত রয়েছে, 4 আর 5 রয়েছে। তাহলে আমরা কি করব, 4 + 5 / 2 সমান হচ্ছে 9/2। দেখো 9/2টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, যেটা কি করে না 4 আর 5-এর মধ্যে অবস্থান করছে। এবার আমরা কি করব, এই 9/2 এটাকে আমরা সংখ্যা রেখার মধ্যে দেখাবো। তাহলে তোমরা প্রথমে কি লিখবে, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 4 + 5/2 সমান হচ্ছে 9/2। তাহলে প্রথমে তোমরা কি আনসার লিখবে, 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত না, 4 + 5/2 সমান হচ্ছে 9/2।
এটা হচ্ছে প্রথম আনসার। এবার কি করতে হবে, এটাকে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে সংখ্যা রেখায় যদি বসাতে চাই তাহলে এটা দেখো আমি দাগ টেনে নিয়েছি স্কেলের সাহায্যে। তাহলে এখানে ধরো আছে আমাদের 0, মনে করো এখানে আছে 1, এখানে যদি 2, এখানে 3, এখানে 4, আর এখানটাতে আছে ধরো 5। তাহলে সংখ্যাটা কার কার মাঝখানে আছে, 4 আর 5-এর মাঝখানে। তার মানে এখানে 4 আর 5 এর মাঝখানে আমাদেরকে কাকে দেখাতে হবে, 9/2-কে দেখাতে হবে। তার মানে নিচে কত রয়েছে, নিচে 2 রয়েছে। তার মানে এখানে আমাদের এই ঘরটাকে দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ করতে গেলে আমাকে এরকম মাঝখানে একটা নিতে হবে। তার মানে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার বাই 2 আকার করে লিখবো। তাহলে 4কেও যদি আমরা এরকম বাই 2 আকার করে লিখতে চাই, তার মানে 4টাকে আমরা এটাকে কি লিখতে পারি, 8/2 লিখতে পারি। আর 5কে আমরা কি লিখতে পারি, 10/2। তার মানে এই ঘরটা হচ্ছে কার ঘর, 8/2 এর ঘর। তার মানে এই ঘরটা কার ঘর হবে, 8/2 এর পরবর্তী সংখ্যা কত, 9/2। তার মানে এইখানটাতে অবস্থান করছে আমাদের 9/2। দেখো এবার আমি 3-এর অঙ্ক করব। তো 3-এর অঙ্কটা কি দেওয়া আছে বলো তো, 3-এর অঙ্ক দেওয়া আছে 1/4 আর 1/2 এই দুটোর মাঝখানে একটা মূলদ সংখ্যা বসাতে। তাহলে 1/4 আর 1/2 দুটো সংখ্যা রয়েছে। তার মানে এই দুটোর সংখ্যার মাঝখানে দুটির মধ্যে, তাহলে এখানে লেখো সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা। তাহলে একটি মূলদ সংখ্যা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি না, এটা সমান হবে আমাদের 1/4 + 1/2 / 2। এটা আমি ফর্মুলাটা বললাম না, যে দুটো সংখ্যা বলবে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে উপরে দেখো আমাদের 4 লসাগু হবে। তাহলে উপরে হবে 1 + 2, নিচে /2। তার মানে এটা হচ্ছে আমাদের 3/4 × ½ তার মানে এটা আমরা পাচ্ছি 3/8। তাহলে এই যে দিয়েছিল আমাদের 1/4 আর 1/2, তাহলে 1/4 আর 1/2 এর মাঝখানে আমরা মূলত সংখ্যা কি পেলাম, আমরা 3/8 পেলাম। তাহলে এখন আমাদেরকে 3/8কে সংখ্যা রেখায় দেখাতে হবে। তো দেখো মোটামুটি এরকম জায়গায় হচ্ছে 0। এবার 1/4 মানে হচ্ছে সেটা সেই সংখ্যাটা কার মধ্যে অবস্থান করবে, 0 আর 1-এর মধ্যে। কারণ 1/4কে যদি আমরা ভাঙি তার মানে 0 পয়েন্ট সামথিং আসবে, আর 1/2কে যদি আমরা ভাঙি তাহলে 0.5 আসবে। তাহলে দেখো আমি মোটামুটি ধরলাম এরকম একটা জায়গাতে 1/4 আসছে, আর এরকম একটা জায়গাতে মনে করছি আমি ½ আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 1/2। আমাদেরকে কোনটাকে দেখাতে হবে, 3/8কে দেখাতে হবে। তো 3/8কে যদি আমরা দেখাতে চাই তার মানে এইখানটাকে আমাকে 8টা ভাগে ভাগ করতে হবে, মানে আমাকে 7টা দাগ টানতে হবে। তাহলে 7টা যদি দাগ টানি তাহলে 1 2 3 4 5 6 7, 7টা দাগ টেনে দিয়েছি। এ দেখো 1টা 2টো 3টে 4 5 6 7, তাহলে 7টা এখানে দাগ টেনেছি, মানে দেখো 8টা ভাগ হয়ে গেছে। এটা একটা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর, 6টা ঘর, 7টা ঘর, আর এই একটা ঘর, 8টা ঘর। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত রয়েছে দেখো, 3/8 রয়েছে, তাই তো। তাহলে 3/8, তাহলে এই 1/4কে যদি আমরা এরকম /8 আকার করে লিখতে চাই, দেখো এখানে 1/4 আর 1/2 এই দুটো সংখ্যার মধ্যে আমরা একটা মূলত সংখ্যা কি পেলাম, 3/8 পেলাম। তো 3/8কে আমরা এই 1/4 আর 1/2 এইভাবে যদি সংখ্যা রেখায় না বসাই, তাহলে আমরা যদি এইভাবে বসাই, দেখো 3/8, তার মানে 3/8 এই সংখ্যাটা কার কার মধ্যে রয়েছে দেখো না, 3/8কে যদি আমরা ভাঙি তার মানে এটা হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে আমাদের দশমিক দিয়ে এখানে হচ্ছে একটা 0, তার মানে এটা হচ্ছে 8 3 24, তার মানে 6। তার মানে এখানে দেখো 0.3 সামথিং একটা সংখ্যা আসবে। তার মানে সংখ্যাটা আমার কার কার মধ্যে পড়ছে দেখো, 0 আর 1-এর মধ্যে পড়ছে। তার মানে আমি এখানে ধরে নিলাম, এখানে ধরো 0 রয়েছে আর এখানে মনে করো আমি নিলাম 1 রয়েছে। এটা হচ্ছে সংখ্যা রেখাটা। তো এবার যেহেতু এটা সংখ্যা রেখা, তো আমি দেখবে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তীর চিহ্ন দিইনি, কিন্তু তোমরা কিন্তু তীর চিহ্নটা দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। তো 0 আর 1-এর মাঝখানে আমাদের কে পড়বে, এখানে দেখো 3/8 সংখ্যাটা থাকবে। তো 3/8 মানে এই টোটাল ঘরটাকে আমরা যেহেতু 8 রয়েছে, তার মানে টোটাল ঘরটাকে আমরা 7 ভাগে ভাগ করব। তাহলে এখানে ধরো 1 2 3 4 5 6, এখানটাতে ধরো 7।
তার মানে এগুলোকে যদি আমরা বাই 8 আকার করে লিখতে চাই তাহলে 1 সমান আমরা কী লিখতে পারি 8/8, আর 0টাকে আমরা কী লিখতে পারি, এটা সমান আমরা কী লিখতে পারি 0/8। তার মানে এই ঘরটা হচ্ছে 0/8 অর্থাৎ 0। তার মানে পরের ঘরটা কত হবে, নিশ্চয়ই 1/8। তারপরে ঘরটা হবে দেখো আমাদের 2/8, তারপরে ঘরটা হবে দেখো আমাদের 3/8। তাহলে 3/8টাকে আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে বলেছিল, তার মানে এইখানটা হচ্ছে আমাদের 3/8। তো আমি আগের সংখ্যা রেখাগুলোর ক্ষেত্রে তীর চিহ্ন দিইনি, তোমরা কিন্তু এই তীর চিহ্নটা দিয়ে দেবে। আমি একটু দেখিয়ে দিই। এই যে যখন আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছিলাম সংখ্যা রেখা স্থাপন করে, যেমন এখানে দেখিয়েছিলাম 3/5, তো যেহেতু এটা আমরা সংখ্যা রেখা টেনেছি, তোমরা কিন্তু দুই প্রান্তে অবশ্যই দুটো তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে এইখানেও একটা তীর চিহ্ন হবে আর এই প্রান্তেও একটা তীর চিহ্ন হবে। একই রকমভাবে পরের অঙ্কটার ক্ষেত্রেও আমি এই তীর চিহ্নগুলো আমার দেওয়া হয়নি, তোমরা কিন্তু এই তীর চিহ্নগুলো দিয়ে নেবে। এই দেখো আমি দিয়ে দিলাম। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি ছিল, 1-4 আর 1-2 মাঝখানে একটা মূলদ সংখ্যা নিতে, আর মূলত সেই সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে। তাহলে মূলদ সংখ্যাটা আমরা কত পেলাম 3/8, আর তাকে দেখো এখানে সংখ্যা রেখে অবস্থান করলাম, এই যে এইখানটাতে পড়েছে 3/8। তো 3/8, তাহলে সর্বপ্রথম তোমরা কি করবে, যে সংখ্যাটাকে পাবে সেই সংখ্যাটাকে একটু ভেঙে দেখে নেবে ভাগ করে, যে সংখ্যাটা কার কার মধ্যে পড়েছে। তো আমরা এখানে কি দেখতে পেলাম না, সংখ্যাটা আমাদের 0 আর 1-এর মধ্যে পড়েছে। আর এখানে যেহেতু বাই 8 রয়েছে, তো আমরা এখানে টোটাল 8টা ঘর চাইবো। তাহলে 8টা ঘর পাওয়ার জন্য আমাদের এখানে টোটাল দেখো 7টা দাগ করতে হবে, তবে আমরা এখানে দেখো 8টা ঘর পাবো। তাহলে আমাদের এই জায়গাটাতে অবস্থান করছে 3/8।